আমার প্রিয় সকল ছাত্রছাত্রী, আজ তোমাদের সাথে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর কোষে দেখি 12 অর্থাৎ গোলক নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে কেউ যদি আজ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তার সাথে বেল আইকনটি টিপে দিতে ভুলবে না কিন্তু। তা চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। গোলক, গোলক বলতে তোমার মাথার মধ্যে কি বুদ্ধি আসলো? যে বল, বল হচ্ছে একটি গোলক। তো গোলকের এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ, আর পাই মানে আমরা কি ধরবো? 22/7। এবার গোলক দু রকম হতে পারে, পূর্ণ গোলক এবং অর্ধগোলক। পূর্ণ গোলক এবং অর্ধগোলকের সূত্রগুলি শিখি চলো। পূর্ণ গোলক, এটা হচ্ছে একটি পূর্ণ গোলক। ধরো একটি ফুটবল বা যে কোনো বলই হতে পারে। তো এর বক্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা উপরিতলের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল জিনিসটা কি? যখন ধরো একটি বল যে চামড়া দিয়ে তৈরি, সেই চামড়ার কথা তোমাকে বোঝাবে, তখন সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr² বর্গ একক। বর্গ একক, ঠিক? যখন তোমাকে চামড়ার কথা ভালো করে বোঝো, চামড়ার কথাটা বোঝালো, তুমি মাথার মধ্যে বুঝে নাও। বা তোমাকে একটি গোলাকার কোনো বস্তু দেওয়া হলো, সেটাকে তোমাকে রং করতে বলা হলো, তাহলে তুমি কোথায় রং করবে? উপরের দিকটা রং করবে। তো সেই জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল, 4πr²। এবার পরের ফর্মুলা আসছে আয়তন বা ঘনফল। আয়তন বা ঘনফল বা ভলিউম যেটাকে বলছি আমরা, এটাকে কি বলি? আমি বলি যে আমার ভাষাতে আমি একটা কথা বলি, মাল মশলা। মানে ধরো একটি লোহার বলের মধ্যে কতখানি লোহা আছে, কতখানি লোহা আছে। বা ধরো একটি তোমাকে আমি জল বেলুন দিলাম, তাহলে জল বেলুনের মধ্যে কতখানি জল আছে। বা তোমাকে আমি একটি গোলাকৃতি লাড্ডু খেতে দিলাম, কতখানি লাড্ডু আছে, মানে ভেতরে জিনিস কতখানি আছে, সেটা হচ্ছে আয়তন বা ঘনফল। সূত্র হচ্ছে 4/3πr³ ঘন একক। এবারে আমরা অর্ধগোলকের ফর্মুলাগুলো বুঝবার চেষ্টা করব। অর্ধগোলক, আচ্ছা পূর্ণগোলক যখন ছিল তখন কিন্তু এই তলটা কিন্তু আমরা দেখতে পাইনি। ভালো করে খেয়াল করবে, এই তলটা কিন্তু আমরা দেখতে পাইনি, ঠিক? কিন্তু যখন একটি গোলককে কাটা হয় তখন আমাদের এই তলটা উন্মুক্ত হয়, অর্থাৎ এই তলটাকে আমরা দেখতে পাই। তো এইটা হচ্ছে একটি কি বৃত্তাকার। তো বৃত্তের ক্ষেত্রফল কত? πr²। তাই এই যে আমি লাল রঙের অংশটা করে দিলাম, যে অংশটা আমাদের উন্মুক্ত হলো, সেটাকে আমরা বলেছি উপরিতলের ক্ষেত্রফল πr²। যেহেতু এটি বৃত্তাকার, তাই ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। এবার বলো তো, সম্পূর্ণ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি 4πr² হয়, তাহলে অর্ধগোলকের যে পৃষ্ঠতল বা বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2πr²। 2πr²। এবার ধরো তোমাকে আমি এমন একটি খেলনা দিলাম, তার এই উপরিতলটা রং করতে হবে, এই জায়গাটা রং করতে হবে। বা একটি কাঠের খেলনা দিলাম, যাকে তুমি কাগজ দিয়ে মোড়াতে হবে, রাংটা কাগজ দিয়ে মোড়াতে হবে। তখন তোমার কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ 2πr² এবং πr² সমষ্টি। তাহলে কত হলো সমগ্র তলের ক্ষেত্রফল? 3πr² বর্গ একক। ভালো করে বোঝো, যদি পূর্ণ গোলক হয় তাহলে 4πr², তাহলে অর্ধগোলক হলে কত হতো? 2πr²। কিন্তু অর্ধগোলকের বেলায় একটা অংশ উন্মুক্ত হয়ে গেল, সেটা হচ্ছে πr²। তাই সমগ্র তলের ক্ষেত্রফল হলো 3πr²। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার হচ্ছে আয়তন বা ঘনফল। পূর্ণ গোলকের আয়তন যদি 4/3πr³ ঘন একক হয়, তাহলে অর্ধগোলকের আয়তন হবে 2/3πr³ ঘন একক, অর্থাৎ এর অর্ধেক। সূত্র ভালো করে মুখস্থ করবে। সূত্র ভালো করে জানা থাকলে অঙ্ক করতে কোনো অসুবিধা হয় না। এবং অঙ্ক করবার সময় একটি কথা ভালো করে খেয়াল রাখবে,
যে এককগুলো খেয়াল রাখবে। হ্যাঁ, যে অঙ্কের মধ্যে একটি সমস্যা হয় একক, ধরো অনেক রকম এককে দেওয়া থাকতে পারে, কোনোটা মিটার, আবার কোনোটা ডেসিমিটার, কোনোটা সেন্টিমিটার। মনে রাখবে এককগুলোকে একই এককে কনভার্ট করে নেবে, অর্থাৎ একই রকম এককে রূপান্তরিত করে নেবে, এবং একক কিন্তু অবশ্যই লিখবে। এবারে প্রশ্ন নাম্বার 1, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা বলো তো, তুমি পূর্ণ গোলকের কথা ভাবছো না অর্ধগোলকের কথা ভাবছো? এখানে তো অর্ধগোলকের কথা বলিনি, তাহলে পূর্ণ গোলকের কথাই ভাবতে হবে। তা গোলকটির ব্যাসার্ধ, অর্থাৎ ব্র্যাকেটে লিখবে রেডিয়াস, আমরা কি জানি প্রশ্নে কি দিয়েছে, 10.5 সেন্টিমিটার। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি শিখেছি, 4 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তো 4-এর জায়গায় আমরা 4 লিখলাম, পায়ের জায়গায় লিখলাম 22/7। এবার আর মানে কত, 10.5, তো স্কোয়ার মানে আমি দুবার লিখেছি, 10.5 ইন্টু 10.5। এবার আমি ক্যালকুলেশন করেছি, তুমি অন্যরকমভাবে ক্যালকুলেশন করতে পারো। 4 গুণ 22/7 ইন্টু, এই পয়েন্টের জন্য এখানে আমি 10 লিখেছি, এই পয়েন্টের জন্য আমি লিখেছি 10। ঠিক আছে, তারপরে এটাকে কাটাকুটি করে আমরা উত্তর কত পেয়েছি, 1386 বর্গ সেমি। অর্থাৎ কি পেলাম, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 1386 বর্গ সেমি, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। এবারে প্রশ্ন নাম্বার 2, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দিকে দৈর্ঘ্য লিখি। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার কত টাকা লেগেছে চামড়া বল তৈরি করতে, এক এক বর্গ সেন্টিমিটার লিখেছে 17.50 টাকা, 17.50 টাকা। আর মোট কত খরচা হয়েছে, 43120 টাকা। ঠিক আছে, তাহলে উত্তরটা কিভাবে লিখতে হবে, 17.50 টাকা লাগে এক বর্গ সেন্টিমিটারের জন্য, তাহলে 431.20 অর্থাৎ 413.20 টাকা লাগে, ভাগ করলে বেরোবে এত বর্গ সেন্টিমিটারের জন্য। তাহলে আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিয়ে বলি, ধরো তোমাদের আমি 5 টাকা করে খাওয়াবো, ধরো তোমাদের আমি 5 টাকা করে খাওয়াবো, কি খাওয়াবো, পার্ক চকলেট খাওয়াবো 5 টাকা করে, এবং আমার 100 টাকা খরচা হলো। তাহলে বলো তো তোমরা কতজন আছো, কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক সেরকমই আমাদের 17.50 টাকা লেগেছে এক এক বর্গ সেন্টিমিটারে, এবং মোট খরচ হয়েছে 431.20 টাকা। ভাগ করলে কি বেরোবে, যে চামড়ার পরিমাণ কত। তো একটা কাজ করেছি, আমি ভাগফলটা করিনি, আমি এভাবেই রেখে দিয়েছি। ঠিক আছে, এই যে বলে চামড়ার পরিমাণ এত ভাগ এত, ভাগটা করিনি ইচ্ছে করে। এবার ধরে নিলাম বলটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে সূত্রে আমরা কি জানি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, এটা ফর্মুলা আমরা জানি 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, আবার এটাও কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আবার ফর্মুলাতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু লিখব এটা 431.20 বাই 17.50। দেখো লিখলাম শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 431.20 বাই 17.50। এবার কি করলাম, 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু, এই পয়েন্টগুলো আমরা উঠিয়ে দিলাম। ঠিক, তারপরে আমরা এই 0 0 কেটে দিলাম, তাহলে কি আসলো, 4312 বাই 175। আর এদিকে 4 পাই মানে কত নি, 22/7 ইন্টু আর স্কোয়ার। দেয়ারফর আর স্কোয়ার ইকুয়ালস টু, যা আছে তাই লিখলাম 4312 বাই 175। এই যে নিচে 7 ছিল উপরে উঠে গেল, আর উপরে ছিল 4 ইন্টু 22, তা নিচে চলে আসলো।
এবারে কাটাকুটি করে আমরা কি পেলাম দেখো, এটা হবে 4πr², অ্যাকচুয়ালি 4πr² ইকুয়ালস টু কাটাকুটি পেলাম 49/25। তুমি তোমার মতন করে কাটাকুটি করবে, নিশ্চয়ই তোমাদের এই ক্লাস 10-এ উঠবার পরে কাটাকুটি শেখানোর প্রয়োজন নেই। তাহলে আর ইকুয়ালস টু r² থেকে আমরা আর লিখলাম, আর ইকুয়ালস টু এদিকে যদি আমরা বর্গমূল করি তাহলে এদিকে কি হবে √49/25। তুমি ব্র্যাকেটে লিখতে পারো, উভয় দিকে বর্গমূল করে পাই। তাহলে আর ইকুয়ালস টু 7, মানে 49 থেকে 7, আর 25-এর বর্গমূল কত 5, 49-এর বর্গমূল 7 আর 25-এর বর্গমূল 5। তাহলে আর ইজ ইকুয়াল টু ভাগ করে পেলাম 1.4। তাহলে বলো তো ব্যাসার্ধ আমরা কত পেলাম 1.4 সেন্টিমিটার। সুতরাং ব্যাস ইকুয়ালস টু 2 গুণ ব্যাসার্ধ, অর্থাৎ 2 × 1.4 সেন্টিমিটার ইকুয়ালস টু 2.8 সেন্টিমিটার। সুতরাং বলটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 সেন্টিমিটার। এবারে প্রশ্ন নাম্বার 3। স্কুলে শটপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য, মনে রাখবে ব্যাস বলেছে না ব্যাসার্ধ, তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসেব করে লিখি। উত্তর, বলটির ব্যাস কত বলেছে 7 সেন্টিমিটার, বলটির ব্যাস কত বলেছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। ব্যাস থেকে আমরা কী বার করব ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 7/2 সেন্টিমিটার। অনেকেই মনে হতে পারে স্যার তুমি এখানে 3.5 করলে না কেন? দেখো আমি একটা কথা বলি, আমি আগের অঙ্কও কিন্তু ভাগ করিনি না, যখন দরকার হবে তখন করে নেব। অঙ্কগুলো কত সহজে কাটাকুটি করে গণনা করা যায় সেটাই তোমাদের এখানে দেখানো হয়েছে। তাহলে ব্যাসার্ধ আমরা কত পেলাম 7/2 সেন্টিমিটার। সুতরাং আয়তনের ফর্মুলা কি 4/3 πr³ 4/3 পাই মানে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 7/2, আমি যেহেতু কিউব আছে তাই আমি 3 বার লিখলাম, আর এটা হবে ঘন সেমি। তো কাটাকুটি করে কত আসলো 539/3 ঘন সেমি ভাগ করবে 179 2/3 ঘন সেমি। সুতরাং বলটিতে 179 2/3 ঘন সেমি লোহা আছে। এবারে প্রশ্ন নাম্বার 4। 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। আচ্ছা বলো তো, একটি গোলককে যদি আমি জলে ডোবাই তাহলে জল কি পরিমাণ অপসারিত হবে? অর্থাৎ গোলকের যা আয়তন সেই আয়তনেরই জল অপসারিত হবে। এখানে তাহলে আমরা কিভাবে করব, গোলকটির ব্যাস বলেছে 28 সেন্টিমিটার, ব্যাস থেকে বার করব ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধ ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 28/2 অর্থাৎ 14 সেন্টিমিটার। এবার আমরা বের করব আয়তন। আয়তনের ফর্মুলা কি 4/3 πr³ 4/3 লিখলাম, পাই লিখলাম, পায়ের মান 22/7, r³ মানে 14 × 14 × 14, 3 বার কেন লিখলাম এখানে কিউব আছে বলে। তারপরে সুন্দর করে যেভাবে ক্যালকুলেশন করা আছে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনগুলো আমি আর দেখিয়ে দিইনি, তাই কি না? তাহলে ব্যাপারটা বোঝো যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে একটি গোলককে যখন আমি জলে ডোবাবো তখন কি পরিমাণ জল অপসারিত হবে, গোলকের যা আয়তন সেই আয়তনেরই জল অপসারিত হবে, তাই এক্ষেত্রে গোলকের আয়তন বার করা হয়েছে। সুতরাং নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে 11498/2 ঘন সেমি জল অপসারিত করবে। মানে গোলকটা যখন আমি জলে ডোবাবো তখন গোলকটি এই পরিমাণ জল অপসারিত করবে। অঙ্কটা কিভাবে করতে হয় সেটা বোঝো। এবারে প্রশ্ন নাম্বার 5। একটি গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত
নির্ণয় করো। মানে একটি গ্যাস বেলুন তুমি ফোলাবে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে ফুলে মানে বেড়ে গিয়ে কত সেন্টিমিটার হলো? 21 সেন্টিমিটার হলো। তবে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? পূর্বের বেলুনটির ব্যাসার্ধ r = 7 সেন্টিমিটার। সেখান থেকে আমরা কি বার করলাম? সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr² বর্গ সেমি। 4 পাই মানে 22/7, আর মানে হচ্ছে 7, স্কোয়ার আছে বলে দুবার লিখলাম, আসলো 616 বর্গ সেমি। আমি ইচ্ছা করে আলাদাভাবে বের করে নিলাম, সুন্দর করে দেখো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তোমার বেরিয়ে গেল। এবার যখন বেলুনটি তুমি ফোলালে, অর্থাৎ তার ব্যাসার্ধের দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে 21 সেন্টিমিটার হলো, তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? পরের বেলুনটি অর্থাৎ ফোলানোর পর বেলুনটির ব্যাসার্ধ r = 21 সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নিশ্চয় মুখস্থ হয়ে গেছে কত? 4πr² বর্গ সেমি। বারবার ফর্মুলা লিখবে, ফর্মুলা লিখতে লিখতে তোমার মুখস্থ হয়ে যাবে। 4 × 22/7 × 21 × 21 বর্গ সেমি, কত আসলো? 5544 বর্গ সেমি। তাহলে ফোলানোর পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি এবং ফোলানোর পর সমগ্র তলের ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। এবার কি বলেছে? যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে দেখি অনুপাত নির্ণয় করে কি বের হয়। এবারে দেখো, পূর্বের বেলুন ইস্টু পরের বেলুন। এখানে তুমি পূর্বের বেলুনের আয়তন সমগ্র তলের ক্ষেত্রফল ইস্টু পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল লিখতে পারো। ঠিক আছে, পূর্বের বেলুন আমি লিখে দিচ্ছি, দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল, আর পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আরো ভালো হলো। তাহলে 616:5544 1:9। সুতরাং বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হলো 1:9। আশা করি ভালো বুঝেছো। এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসব। তাহলে অবশ্যই প্রতিটি ভিডিও দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুকে অবশ্যই শেয়ার করে দেবে।